সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আপনাদের সামনে, এবং নিশ্চয়ই জানেন এখন বিশ্বজুড়ে একটাই আলোচনা, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অর্থাৎ ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ। ত্রিমুখী না, দ্বিমুখী বলতে হবে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এক পক্ষে এবং ইরান এক পক্ষে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে তা এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। সাইপ্রাসেও আক্রমণ চালিয়েছে ব্রিটিশ ঘাঁটিতে, যেটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। ইরান সেখানে হামলা চালিয়েছে। এই ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কি অবস্থা শ্রমবাজারের, এবং এই যুদ্ধের কারণে বাংলাদেশ কেমন ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে বা জ্বালানি সংকটে পড়বে, এইসব নিয়ে আমরা কথা বলতে চাই আমরা পল কাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পল কাপুর, ডোনাল্ড লুর জায়গায় তিনি স্থলাভিষিক্ত হয়েছেন। ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত পল কাপুর বাংলাদেশ সফর করছেন। ইতিমধ্যে তিনি একাধিক মন্ত্রিসভার বৈঠক করেছেন। তার এই সফর নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। অতিথি হচ্ছেন কুদরতি খুদা, মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্লেষক। আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে এই মুহূর্তে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই আপনি তো ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র, আপনি নিশ্চয়ই জানেন যে ইরানের পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। ইরানে আরও হামলা হচ্ছে, পাল্টা হামলাও ইরান চালাচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে যুদ্ধ কোন দিকে যাচ্ছে আসলে? হ্যাঁ, ধন্যবাদ বিপুল আপনাকে এই মুহূর্তে এই প্রশ্নের জন্য। মধ্যপ্রাচ্যে যে সংকটটা, এটা কিন্তু আজকের না, কিন্তু এই সংকটটা মানে আপনি জানেন যে 89-এ কুয়েত দখলের ঘটনাটা, ইরাক যখন কুয়েত দখল করে ফেললো, ওখানে তখন একটা বাংলাদেশের উপর একটা প্রভাব ছিল মানে জ্বালানি সংকট মিলে কিছুদিন ছিল, কিন্তু এটা কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ। এখন আমাদের দুইটা বিষয়ে চিন্তা করতে হবে, যে ওদের যুদ্ধ মানে কি থেমে যাবে, কোন পর্যায়ে যাবে, এটার চাইতে আমরা আসলে মানে টিকে থাকবো কি না। আমাদের দুটো হলো যে আমাদের হলো তেলের সংকটে আমরা পড়ে যাব। যদি যুদ্ধটা আরও 14 দিন কন্টিনিউ করে এইভাবে যুদ্ধের পরিস্থিতি, তাহলে আমরা নির্ঘাত একটা মানে কঠিন সংকটে পড়ব। আপনি জানেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, ওখান থেকে তেল মানে ওই যে দিক দিকে তেল আসা যাওয়া পড়ে আর কি। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনি জানেন যে আজকে খুব সম্ভবত ওই বাংলাদেশ বুঝুক আর না বুঝুক, যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানির সহযোগিতা চেয়েছে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্র নিজেই খারাপ পরিস্থিতি আছে, জ্বালানি সহযোগিতা করার মতো ওদের অবস্থা নাই। বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা আমি জানি না আর কি। আমরা জ্বালানির সংকটে পড়তে যাচ্ছি। আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে মূল আর্নিং মানে বিষয়টা, মানে আমাদের শ্রমিকদের, আমাদের শ্রমবাজার, যেটা আমাদের শ্রমবাজার হলো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, মানে আরব রাষ্ট্রগুলো কেন্দ্রিক। আমাদের শ্রমিকরা, প্রচুর শ্রমিক ওখানে কাজ করে, এবং আমাদের রেমিটেন্সটা ওখান থেকে কিন্তু আসে, এবং এটা দিয়ে আমরা আমাদের অর্থনীতিকে কিছুটা গতিশীল রাখি। আর দ্বিতীয়ত বিষয়টা ছিল আমাদের আরেকটা আর্নিং ছিল সেটা হলো গার্মেন্টস। তা আপনি জানেন যে গার্মেন্টসের অবস্থা গত 18 বছরে খুব খারাপ করে দিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার, 18 মাসে। তো ওইটা মানে কাভার করার শুরু করেছিল এই সরকার, হয়তো বা যে কোনো মতে কাভার হবে, কিন্তু এই মুহূর্তে এটা আবার মাথা চারা দিয়ে উঠেছে যে মধ্যপ্রাচ্য সংকট, মানে ইরানের যে আপনি যেটা বলছেন ইরানে ধোঁয়াশা, ইরানের ঠিক ধোঁয়াশা বলবো না, এখন ইসরায়েল আর ওই যুক্তরাষ্ট্র মিলে যে আক্রমণটা, একতরফা আক্রমণ চালাচ্ছে ইরানের তাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, তাদের কিছু করার নাই, তাদের শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এখন তাদের যেসব সামরিক শক্তি রয়েছে, আপনি জানেন যে ইরানের কিন্তু নিউক্লিয়ার অন্যান্যগুলো আছে সব, তারা কিন্তু এখন থার্ড মানে এমুনেশন ফোর্সটা চালাচ্ছে সারা মধ্যপ্রাচ্যে, মানে আমেরিকান ঘাঁটি যেখানে আছে। ঠিক আছে, আমরা সৌভাগ্য যে আমাদের আমেরিকান ঘাঁটি নাই, নাহলে আমাদের এখানে চলতো মিসাইল হামলা, তাহলে আমরা আরেক সংকটে পড়ে যেতাম। এখন যে সংকটটা তীব্র হবে সেটা হলো জ্বালানির সংকট। এবং আমি যখন আপনার স্টুডিওতে আসছিলাম, তখন আমি দেখলাম যে গ্যাসের লাইটগুলোতে মানে প্রায় 1-1.5 মাইল করে গ্যাস
লাইন চলতেছে, গ্যাসের সংকট বাড়বে, গ্যাস আর তেলের সংকট বাংলাদেশে বেড়ে যাবে। কারণ এই বিষয়ে সরকার তৎপর কিনা, কি আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে সরকার কোনো কথা বলছে কিনা শুধু জানলাম যে জ্বালানি সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চলবে না, কারণ যুক্তরাষ্ট্র এখন এই মুহূর্তে সরাসরি আপনাকে এটা করার সুযোগ খুবই কম। মানে এই সংকটটা আপনার মোকাবিলা করতে হলে এটা কিভাবে জ্বালানি সংকট মোকাবিলা করব আমরা, এগুলি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাদের সাথে আমরা জ্বালানি আমদানি করি ওদের সাথেও কথা বলতে হবে আর কি, কথা বলে বের করতে হবে। আর দ্বিতীয়টা হলো আরেকটা সমস্যা হলো আমাদের আর্থসামাজিক পরিস্থিতিটা অনেক নাজুক হয়ে যাবে যে আমাদের যদি শ্রমিকগুলো ব্যাক করে, এবং ইতিমধ্যে ব্যাক করা শুরু করেছে মধ্যপ্রাচ্য থেকে যে আমাদের শ্রমিক যারা রেমিটেন্স পাঠায়, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু মানে ব্যাপক পরিমাণে ব্যাক করবে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদেরকে চাকরি বাকরি দিয়ে ঠিক রাখা কিংবা তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো স্থগিত করে দেবে অনেকগুলো, এত করে আমাদের শ্রমিকরা ব্যাক করবে। তো ব্যাক করলে আপনি তাদেরকে কীভাবে পুনর্বাসিত করবেন, তারা যে রেভিনিউসটা পাঠাতো সেটা কীভাবে সমন্বয় হবে, এরকম একটা চরম অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে আছে। ওকে, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে জ্বালানি সংকটের কথা আপনি বলছিলেন, বাংলাদেশের এলএনজি যে গ্যাস আসে, রূপান্তরিত গ্যাস যেটা আসে এলএনজির, সেটা ইয়ে থেকে আসে, এই কাতার থেকে আসে। কাতারের সেই এলএনজি সিস্টেমটাই বিকল হয়ে গেছে, পুরোটা বিকল হয়ে গেছে, প্রায় বিকল হয়ে গেছে, প্রায় না বিকল হয়ে গেছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে। তো এইটাতে একটা বড় সংকট জ্বালানির ক্ষেত্রে এলএনজির। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশ প্রথম যে সংকটটা পড়বে সেটা জ্বালানি সংকটে পড়বে, এবং এটা তীব্রভাবে পড়বে জ্বালানি সংকট। এবং জ্বালানি সংকটের কারণে আমাদের কিন্তু অন্যান্য মানে আমাদের যে প্রাথমিক জীবন ব্যবস্থা, আমাদের বাজার খরচ, আমাদের মানে ক্রয় ক্ষমতা, এগুলি কমে যাবে। এবং আর একটু দেখবে যে ডলারের দাম দ্রুত করে বেড়ে যাচ্ছে। ডলারের দাম বেড়ে গেলে আমাদের আরও সংকট হবে, আমদানি সংকট হবে, অন্যান্য সংকটগুলো দেখা দেবে, ঠিক আছে। এবং এই মধ্যপ্রাচ্য মানে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে, মানে মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে আমরা গভীর সংকটে পতিত। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ালো। ডেফিনেটলি এটা উদ্বেগজনক, এবং এটা আমি মনে করি যে বর্তমানে তারেক রহমানের সরকার দ্রুত এটা মানে এই বিষয়টা কিভাবে মোকাবেলা করবে, এই জন্য ওনাদের নতুন করে স্টেপ নিতে হবে, নতুন করে কথা বলতে হবে, এবং সরকারের অগ্রিম কর্মসূচি গ্রহণ করতে হবে যে এই সংকট হলে আমরা এই সংকট কি করব। আমি জানি না সরকারের মধ্যে এই সংকট, আন্তর্জাতিক সংকট মোকাবেলার জন্য মানে বোদ্ধা লোকজন আছে কিনা, মানে খুব ব্রিলিয়ান্ট মন্ত্রীরা আছে কিনা, শুধু এদিক সেদিক ঘুরলে একদম মানে পিএইচডি থাকলে, ডক্টরেট হলে যে প্রবলেম সলভ করতে পারবে, আমি ডক্টর খলিলের কথা বলছি মিন করে, ঠিক আছে, যে তাও কিন্তু মানে এটাও কিন্তু সম্ভব না। সেটা হলো আপনি বাস্তবিক কর্মসূচি নিতে হবে, যে জনগণের দিক চিন্তা করে, দেশের দিক চিন্তা করে, যে আপনার যে দেশটা কিভাবে চলবে, এই সংকটগুলো মোকাবেলা করার জন্য আপনার নতুন চিন্তার উদ্ভব নতুন চিন্তা তৈরি করতে হবে। প্রবলেমগুলো ইন্টারন্যাশনালি সলভ, ন্যাশনালি সলভ কীভাবে হবে, এবং আপনার এখনই ইন্টারন্যাশনাল কানেকশনগুলো আরও বেশি টিউনিং করতে হবে আপনার, যে আমরা এই সংকটে পড়লে আমাদের এই খাতে হেল্প করতে হবে। আপনি একটু দারুণ কথা বলছেন সরকারের প্রস্তুতির ব্যাপারটা। এই ক্রাইসিস ম্যানেজের জন্য সরকার আসলে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এটা একটা বড় ক্রাইসিস। হ্যাঁ, আমার কাছে আপনার স্টুডিওতে আসার আগ পর্যন্ত আমার কাছে দৃশ্যমান মনে হয় নাই যে সরকার এই সংকটটা নিয়ে, আমাদের যে জ্বালানি মন্ত্রী আছে ইকবাল হাসান মাহমুদ টুকু আর কি, তো এখন আপনি দেখবেন যে আমাদের কিন্তু এখন লোডশেডিং শুরু হয়ে গেছে। লোডশেডিং কিন্তু গত প্রায় 15 বছর কিংবা এই 18 মাস লোডশেডিং ছিল না, কিন্তু এখন আবার লোডশেডিং শুরু হয়ে গেছে। এবং আমি মনে করি যে সরকার যদি জনগণকে ব্যঙ্গ করে, যে উনি কি জানি বলেছিল লোডশেডিংয়ের বিষয়ে, ঋণের চাইতে লোডশেডিং ভালো, হ্যাঁ ঋণের চাইতে লোডশেডিং ভালো, এইভাবে মানে উনি যেভাবে কথা বলছেন এটা জনগণের পালসের এগেনস্টে একেবারে। এই তো জ্বালানি সংকটগুলো মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিরাট শ্রমবাজার, এবং ইতিমধ্যে 2 বাংলাদেশি নিহত হয়েছে, এবং আরো বেশ কয়েকজন আহত আছেন। তো এই পরিস্থিতিতে অনেকেই দেশে আসছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা যেতে পারছেন না, যেতে পারবেন কিনা আদৌ, এটা নিয়ে একটা সংকট। যারা ওই দেশগুলোতে আছেন তারা এখন মৃত্যুর মুখোমুখি আছেন বেশিরভাগ যেসব অঞ্চলে, রাস্তায় কিন্তু, হ্যাঁ ব্যাংকার এবং রাস্তায়, জি এই সংকটে আছেন। তো এইটা মোকাবেলায় সরকার
কি পদক্ষেপ আমি এই মুহূর্ত পর্যন্ত আজকে পর্যন্ত কোনো দৃশ্যমান মানে আমি জানি না যে সরকারের ভিতরে কি আলোচনা হচ্ছে, ফরেন অফিস মানে আমাদের প্রধানমন্ত্রীর অফিস কিংবা আমাদের জ্বালানি মন্ত্রণালয় কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা মিনিস্ট্রিয়াল মিটিং দরকার, ঠিক আছে। এবং জ্বালানি সংকট মোকাবেলায় যে ধরনের মানে আমরা কিভাবে সংকটটা মোকাবেলা করব, ইতিমধ্যে আই থিঙ্ক খুব সম্ভবত তারেক রহমান কয়েকজন জ্বালানি বিষয়ে কথা বলেছেন দুদিন আগে। এখন আবারও ওনার চিন্তা করতে হবে যে উনি এই সংকট মোকাবেলায় আরও একটু প্রাজ্ঞ লোকজন যারা জ্বালানি বিষয়ে মানে বাংলাদেশের প্রকৃত অবস্থাটা জানেন, বাংলাদেশের গ্যাসের পরিমাণটা কি, জ্বালানির সংকটে কীভাবে। বিবিসির চেয়ারম্যান কিন্তু একটা পরিসংখ্যান দিয়েছে যে কত দিনের জ্বালানি আছে বাংলাদেশে, অকটেন কত আছে, ডিজেল কত আছে, এগুলো এটা গতকাল, আমি ফিগারটা জানি না, কিন্তু সেটা খুব সম্ভবত 4-5 সপ্তাহ বেশি খুব সম্ভবত নাই, মানে আমাদের জ্বালানি মজুদটা। তাহলে বিকল্প কি ব্যবস্থা করবে সরকার জ্বালানির ব্যাপারে? জ্বালানির ব্যাপারে ওই যে ওরা সহায়তা চেতে পারে, জ্বালানির কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কি না, কিংবা মধ্যপ্রাচ্যের সাথে কোনো ইকুয়েশন করে ঠিক আছে ভাই একটা চ্যানেল খোলা রাখো, আমাদের হেল্প করো। আমি যেহেতু জ্বালানির বিষয়ে খুব একটা ভালো জানি না, কিন্তু ইন্টারন্যাশনাল আমরা এই যে মধ্যপ্রাচ্য সংকট টঙ্কট এগুলো তো আমার সাবজেক্টের মধ্যেই ছিল, মিডল ইস্ট ক্রাইসিসটা। তো মিডল ইস্ট ক্রাইসিসটা মোকাবেলা আপনি জানেন যে যখন মিডল ইস্টের প্রথম ক্রাইসিস টাইসিস হয়, তারেক রহমান সাহেবের ফাদার বর্তমান প্রধানমন্ত্রী সৌদি জিয়াউর রহমান কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রাইসিস মোকাবেলা একজন অন্যতম অংশীদার ছিল। উনি নিজেই এই বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘের, এই কমিটিতে ছিলেন, উনি নিজের উদ্যোগে মধ্যপ্রাচ্যের সংকট মোকাবেলার একজন সদস্য ছিল। এবং তারেক রহমান, আমি আশা করব যে উনি ওনার বাবার বিষয়টি চিন্তা করে এখন মধ্যপ্রাচ্যের সংকটে উনিও মানে ইনভলভ হতে হবে। যে মধ্যপ্রাচ্য সংকট মানে আমাদের সংকট, মধ্যপ্রাচ্য সংকটটা যাতে তৈরি না হয়, এটা এই ওয়ারটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, সে ব্যাপারে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস এবং এই জাতিসংঘ এবং আমেরিকা, ইভেন এখন আমাদের রাশিয়া, চীন, ওদের সবার সাথে কথা বলা একেবারে শুধু দক্ষিণ এশিয়ার স্বার্থে, আমি শুধু বাংলাদেশের স্বার্থে বলছি না, দক্ষিণ এশিয়ার স্বার্থে। আমরা আবার একটু মধ্যপ্রাচ্যে যেতে চাই। মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে যেটা বলছিলাম, বাংলাদেশিরা ইতিমধ্যে বাংলাদেশ 250 ফ্লাইট বাতিল করেছে, 250 ফ্লাইট বাতিল করেছে। তো যারা আমরা বলছিলাম যারা আসলো তাদের কি হবে, যারা এখন আছে সংকটে তারা কিভাবে বাঁচবে, বা তাদেরকে দেশে ফেরত আনার কোনো উদ্যোগ সরকার নেবে কিনা, কিভাবে এই ক্রাইসিস মোকাবেলা করবে? এটা আপনাকে জানাই যে কাতার একটু হেল্প করেছে, বাংলাদেশের সাথে যোগাযোগ করেছে, কাতার 1 মাসে ভিসা বৃদ্ধি করেছে। জি, ঠিক আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশেরও ফরেন অফিস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আমাদের দূতাবাসগুলো, যে আমাদের ওখানে যারা শ্রমিক শ্রেণী আছে তাদের স্বার্থ সংরক্ষণ যাতে হয়, যে কোম্পানিগুলো কাজ করছে মানে তাদের কাজের অসুবিধা না হয়, এবং যাদেরকে ছুটি দেওয়া হয়েছে এই যুদ্ধের কারণে তাদের যাতে ভিসা কিংবা তাদের আকামা এগুলি যাতে নষ্ট না হয়, কাজের যে অনুমতির বিষয়টা, এইগুলি দেখতে হবে। আমাদের এমবিসিগুলোকে আরও বেশি সক্রিয় করে ফেলতে হবে, মিডল ইস্টের এমবিসিগুলো। হ্যাঁ, মিডল ইস্ট মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের কূটনৈতিক অবস্থাটা এটা আরও বেশি। এবং আমি মনে করি এটা আমার সাজেশন থাকবে, আমি অনুরোধ করবো আর কি তার এই গভর্নমেন্টকে, যে একটা মধ্যপ্রাচ্যের এই সংকটে একটা বিশেষ দূত নিয়োগ করা, যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে যোগাযোগ করে মানে ওনার কাজে হবে এই সংকটটা যতদিন চলবে ততক্ষণ বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিদেশের সাথে কথা বলা, মধ্যপ্রাচ্যের সাথে কথা বলা, এবং সরজমিনে আমাদের এই লেবার সমস্যাগুলো, আমাদের জ্বালানির সংকটগুলো দেখভাল করার জন্য একজন স্পেশাল এনবয় নিয়োগ করা। একেবারে আপনি বলছিলেন এই যুদ্ধ আসলে কতদিন চলতে পারে, ইরানি বা কোন পথে যাচ্ছে? এটা একটা আনসার্টেন প্রশ্ন মিস্টার বিপুল। কারণ হলো আপনি জানেন ইসরায়েলও বলতেছে, আমেরিকাও বলতেছে যে আমরা তারা শেষ করে দেব। তাদের সেকেন্ড যে নেতা খোমেনির ছেলে, উনি এখন তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, উনি প্রথম সর্বোচ্চ নেতা। তো উনি তাকে শেষ না করা পর্যন্ত তারা দম নেবে না, ইসরায়েল এবং মার্কিন প্রশাসন বলছে। কিন্তু আবার ইরান বলছে যে আমাদের একদম এক বিন্দু রক্ত থাকতো আমরা তাদেরকে ছাড় দেব না। তারা কিন্তু আমেরিকাতে কিন্তু তারা হামলা চালাচ্ছে না, তারা কিন্তু হামলা চালাচ্ছে, আপনি খেয়াল করবেন তাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তারা হামলা চালাচ্ছে পৃথিবীর যেই দেশগুলোতে মার্কিন ঘাঁটি আছে, মধ্যপ্রাচ্যে। এত করে দুটা তাদের লসের কথা আমি চিন্তা করি, দুটা কূটনৈতিক লাভ তাদের হচ্ছে।
আমি আপনাকে বলছি, সেটা হলো ডিপ্লোমেসির ক্ষেত্রে এটা ডিফারেন্ট কথা। তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যকে একটু লেসন দিল যে তোমরা কিন্তু প্রকৃত বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই তোমাদের এখানে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য তাদের ঘাঁটি। এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের একটা মানসিক সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য বুঝতে পারবে যে আসলে আমরা কোথায় আছি। আমরা যে ওদেরকে ঘাঁটি করতে দিলাম, এতে করে আমাদের স্বার্থ কতটুকু স্বার্থ সংরক্ষিত হলো। এটাও কিন্তু একটা নতুন ডিপ্লোমেসি তৈরি হয়েছে। রাইট, এটা একটু অ্যানালাইসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মধ্যপ্রাচ্য দেখবে যে না আমাদের স্বার্থ, তারা তো তাদের যে টেরিটরিটা, তাদের ওখানে বোম্বিং কিন্তু ও তাদের টেরিটরিতে পড়ছে, যেখানে যেখানে মার্কিন প্রতিরক্ষা বহু আর তৈরি করা আছে ওখানে পড়ছে। ওখানে পড়ার কারণে ওদের কিন্তু যে শিল্পাঞ্চলগুলো ওদের যে যেমন দুবাইতে ওখানে হয়েছে, তো ওই এত করে ওদের আর্থসামাজিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, ওদের ডেভেলপমেন্ট ভেঙে পড়ছে। তখন তারা মার্কিনকে সহযোগিতা করতে যে তারা নিজের এখন বিপদে আছে। এত করে মার্কিনের যে আমেরিকান যে মানে ভিত্তিটা সারা ওয়ার্ল্ডে যে তাদের নিয়ন্ত্রণটা, ওইটা অসম্ভব লুজ হয়ে যাবে একেবারে। হ্যাঁ, আমেরিকাও কিন্তু আর্থিকভাবে অনেকটা হেল্প করতে পারবে না, কারণ তারা যুদ্ধে জড়াই গেছে, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক। আর ওদের ইরান একটা দেশ, ইরান কিন্তু একা যুদ্ধ করছে, ঠিক আছে। হয়তো বা টেকনিক্যাল সাপোর্ট রাশিয়া কিংবা ওরা ওই অস্ত্র কেনা বেচার জন্য ওরা ওদের অস্ত্র দিচ্ছে চীন কিংবা রাশিয়া, কিন্তু মেইনলি যুদ্ধটা তো করছে ইরান। একটা দেশ হয়তো বা একদম এরা রাশিয়া চীন দিচ্ছে কিনা এটা তো আমরা নিশ্চিত না, কিন্তু অনুমান করা হয় যে না অনুমান করা হয় না, এটা যুদ্ধের প্রেক্ষিতে তখন তারা না সেটা হয়, কিন্তু এখন পর্যন্ত তারা তো চুপ করে আছে, তারা ডিক্লেয়ার করছে না। কিন্তু আমি ধারণা করছি, মানে ধারণা করছি যে এই ধরনের যুদ্ধতে, এই ধরনের একটা কনফ্লিক্ট, ওয়ার অফ কনফ্লিক্ট যেটা আর কি, মানে যে ওয়ারের সাথে একটা মানে সাংঘর্ষিক কনফ্লিক্ট যেটা থাকে, আপনি একটা ওয়ারে জড়াই গেলে আপনার কিছু মিত্র শক্তি তৈরি হয়, শত্রু শক্তি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে রাশিয়া এবং চীন তাকে হেল্প করাটা তার নিয়মের মধ্যেই পড়ছে আর কি, তাকে হেল্প করবে একেবারে, একটা পক্ষ নিতে হয়। আপনি রাশিয়ার মধ্যপ্রাচ্যের এই সংকট তাহলে দীর্ঘমেয়াদী হচ্ছে আপনি বলছেন? আমার ধারণা দীর্ঘমেয়াদী হচ্ছে। তো কারণ মার্কিন প্রশাসনের ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না আর কি। কেন মনে হচ্ছে না? না সে তো খুবই অ্যালার্মিং কথাবার্তা বলছে, মানে বলছে ধরে ফেলবো, খেয়ে ফেলবো, শেষ করে দেবো, এই ধরনের যুদ্ধান্তি যে কথাবার্তা, এটা তো মানে সমঝোতার মধ্যে নাই। ইভেন ইউনাইটেড নেশনস কোনো কথাবার্তা বলছে না, এই পর্যন্ত কিছু কথাবার্তা বলছে না। সেটা যুদ্ধ থামানোর জন্য আমরা একটা বিশ্বের অধিবেশন ডাকি, বিশ্বের অধিবেশন থেকে বিষয়টা আলোচনা করি, তারা কিন্তু এমন ইনিশিয়েটিভ নিচ্ছে না। আবার একটু জ্বালানির ব্যাপারে যাচ্ছি। জ্বালানি মন্ত্রী বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন এই রমজানে শপিং মলে আলোকসজ্জা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। এটা আমি আপনাকে বলি, এটা ওনারা যখন ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2005, উনি তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু আর কি। উনি ওনার ব্যর্থতার কারণে তখন বেগম জিয়া ওনাকে বদলি করে কৃষি মন্ত্রণালয় দিয়ে দিয়েছিল, ঠিক আছে, আপনি জানেন নিশ্চয়, মনে আছে, ঠিক আছে। তা আমি মনে করি যে উনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত, মানে ব্যাপক পরিচিত হয়। এখানে আরেকজন প্রতিমন্ত্রীও আছেন, আমাদের তরিকুল সাহেবের ছেলে। তো আমি মনে করি যে ওনাকে এই মুহূর্তে উনি শেষ মুহূর্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন উনি জনগণ যে পালসটা না বুঝে কথা বলছেন, এবং এটা কিন্তু একটা পর্যায়ে এই শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু শেখ হাসিনা ইমেজকে ডুবানোর জন্য একজন মন্ত্রী এসব কথা বলছিলেন যে রাত্রেবেলা, ওই সময়কার মন্ত্রী আর কি, যে রাত্রেবেলা এগুলি বন্ধ রাখতে হবে, 8টার পর বিদ্যুৎ চলবে না, এরকম করে শেখ হাসিনা সরকারেও তারা মানে অভিযোগ করে দিচ্ছে, অজন করে দিচ্ছে। প্রত্যেক সরকারে কিন্তু একজন 2-1 থাকে যে জনগণের মানে পালস না বুঝে কথা বলে জনগণের একদম হৃদয়ের মধ্যে কঠিনভাবে আঘাত করে দেয়। এই কঠিন আঘাত থেকে দূরে রাখার জন্য আমি মনে করব যে তারেক রহমানকে, যে প্রধানমন্ত্রীকে, যে উনি এই যে অতিকথন মন্ত্রীদের এটা আবার একটু উনি টাইট করে দিবেন, টিউরিং করবেন, যে অতিকথন করা যাবে না। প্রয়োজনে জ্বালানির জন্য আলাদা একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে। জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের একটা উপদেষ্টা পরিষদ গঠন করা অতি জরুরি বলে মনে করি।
এবং সেই ক্ষেত্রে এই কমিটিতে মন্ত্রী থাকবে না। একেবারেই পরে আলোচনা একটু যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পল কাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, সহকারী সেক্রেটারি বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা সহকারী সেক্রেটারি বলা হয়। আর যে তিনি ঢাকা সফর করছেন, গত রাতে তিনি ঢাকা এসেছেন এবং ঢাকা সফর করছেন। অ্যান্ড তিনি ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, আর অনেকের সাথে বৈঠক করবেন। তার এই সফরকে আপনি কীভাবে দেখছেন? এই নতুন সরকারের আমাদের এই যে 14-15 দিনের যে সরকার, মানে বিএনপির তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মিড লেভেল প্রভাবশালী ব্যক্তি সফর করছেন। এবং আমি মনে করি যে নতুন সরকারের জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সাথে মার্কিন প্রশাসনের যে লিয়াজোটা আরও বেশি বন্ডিং করার জন্য খুবই মানে ইম্পর্টেন্ট কথা হলো। তারপরে সেকেন্ড প্রশ্নটা হলো যে গভর্নমেন্ট পলকে কিভাবে ডিল করবে, পলের মাধ্যমে মার্কিন প্রশাসনের মনোভাব কীভাবে জেনে নেবে, সেটা হলো ফরেন অফিস এবং পররাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের কর্তা ব্যক্তিরা বুঝবেন আর কি, ঠিক আছে? তো এইগুলি যদি তাকে রিড করে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, পলকে রিড করে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তার সাথে আলোচনা করে আমাদের বাণিজ্যিক স্বার্থগুলো, শুল্ক আমাদের পোশাক শিল্প থেকে শুরু করে অন্যান্য যেই আমাদের বাণিজ্যিক সুবিধাগুলো থেকে যতটা আদায় করা যায়, সেটা আমাদের ডিপ্লোম্যাটিক যে ক্যাপাবিলিটিটা ফরেন অফিস এবং অন্যান্যরা এটার উপর ডিপেন্ড করে আর কি। পলের এই আগমনকে অনেকেই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি এই সফর করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস সরকার যেসব চুক্তি করে গিয়েছে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় যেগুলো আছে, সেগুলো বিষয়ে আলোচনা করতেই তিনি এসেছেন। আর তারা যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চান, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন। হ্যাঁ, না, এটা আমি আপনার সাথে একমত। মার্কিন যুক্তরাষ্ট্র ওদের যে মানে ফরেন পলিসিটা হলো যে ওরা মানে আমরা যদি সহজ বাংলায় বলি, তাদের স্বার্থের বাইরে কখনো যায় না। ওদের টেস্টেড ইন্টারেস্টেড প্রশ্ন আসলেই ওরা কিন্তু সরকারের সাথে আলোচনা করে। হ্যাঁ, ডিসক্লোজার যে অ্যাগ্রিমেন্টগুলো ইউনুস সরকার করে গিয়েছেন, আপনি এটা সঠিক প্রশ্নই করেছেন। নন ডিসক্লোজার যে অ্যাগ্রিমেন্টগুলো, গোপনীয় যে অ্যাগ্রিমেন্টগুলো করেছেন, যেগুলি জনগণ জানে না, ঠিক আছে, সেই বিষয়গুলো যাতে সরকার মানে চালিয়ে যায়, এই রিকোয়েস্টটা তো উনি করবেন, হ্যাঁ হয়তো করেছেন। তা আমার ধারণা আর কি যে সরকার পরিবর্তনের পরে মার্কিন প্রশাসনও বোঝে একটা সরকার চেঞ্জ হয়ে গেলে একটা সরকারের সাথে কীভাবে লিয়াজু মেনটেন করে নিজেদের স্বার্থ সংগ্রহণ করতে হয়। কিন্তু বর্তমান সরকারও এটা মনে রাখতে হবে যে বিগত সরকার যে কাজগুলো করে গিয়েছে সেগুলোতে জনগণের ম্যান্ডেট ছিল না, এটা অনির্বাচিত সরকার এগুলি করেছে। এই কথাটা মিস্টার পলকে বোঝাতে হবে যে সব কিছু যে আমি মেনে নেব তা না কিন্তু। কারণ তখন এই গভর্নমেন্ট যাদের সাথে আপনি অ্যাগ্রিমেন্টটা করেছিলেন, তখন এটা জনপ্রতিনিধি ছিল না, ওরা একটা মানে আনইলেক্টেড অসাংবিধানিক সরকারও মনে হয় ছিল ওরা। কিন্তু ওই সরকারের সব চুক্তিগুলো এবং শর্তগুলো যে মেনে চলতে হবে এমন কোনো কথা নেই। আসেন আমরা নতুন করে আলোচনা শুরু করি, এটা সরকারের হওয়া উচিত যে আমরা আসে নতুন করে কথা বলি। তা হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথা বলেছিল 24 জুলাই থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কোন দিকে? পল কাপুর এখানে কোনো রোল প্লে করবেন কিনা এবার? হ্যাঁ, এটা আমি আপনাকে সিরিয়াসলি বলতে পারছি না, তবে আমি এটুকু বলতে পারছি আপনাকে যে মানে প্রায় 13 মাস আগের যে পরিস্থিতি ছিল, প্রাসঙ্গিকতা নিয়ে কথা, অপ্রাসঙ্গিক শব্দটা ওই এনসিপির জুনিয়র নেতৃবৃন্দ মানে ওনারা বলছিলেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক না। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে অনেক উত্থান পতন হয়েছে, আওয়ামী লীগ এর চেয়ে আরও খারাপ অবস্থায় ছিল। তো আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধে 52 ভাষা আন্দোলন অন্যান্য বিষয়গুলোতে আওয়ামী লীগের ব্যাপক অবস্থান ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওরা নেতৃত্ব দিয়েছে, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাও করেছে, মানে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার মতো অবস্থা এখন আর নাই।
একটা স্বাধীনতা যুদ্ধে যে দলটা নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই দলটাকে আমরা অপ্রাসঙ্গিক হুট করে মুখের কথা অপ্রাসঙ্গিক করা যাবে না। এবং ওরা এক্সিকিউটিভ অর্ডারে ওনারা ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এক্সিকিউটিভ অর্ডার কিন্তু মানে যতক্ষণ যে সরকার থাকে সেই সরকার পর্যন্ত নির্বাহী আদেশে হয়, কিন্তু নির্বাহী আদেশটা এই গভর্নমেন্টের আমলে কন্টিনিউ হবে কিনা এটা নিশ্চিত না। কিন্তু এটা কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট এবং ব্রুট মেজরিটি নিয়ে তারেক রহমান আসছে। তারা চাইবে একটা, যেমন আমাদের বন্ধু প্রতিম দেশগুলো চাচ্ছে যে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হোক, তাইলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের আমরা ইকোনমিক পার্টনার, ঠিক আছে, আমরা তোমাদের যে হেল্প করবো, পাইপলাইনে যে হেল্প দরকার আছে করব। তো এখন যেহেতু তারেক সরকার, নতুন সরকার আসছে, তা আমি মনে করি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির যদি আপনি ওইভাবে চিন্তা করেন, তো আওয়ামী লীগের অপ্রাসঙ্গিক করার কিংবা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই অবস্থা কিন্তু নাই। একটা পজিটিভ এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করতে হবে। তৈরি করতে হলে দেশকে মানে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার যে ডেভেলপমেন্টটা ছিল, যে গতিটা, ওই গতিটা আপনি অব্যাহত রাখতে পারবেন। তাহলে পল কাপুর কি কোনো রোল প্লে করবেন কিনা আপনার কাছে? আই থিঙ্ক এটা অনেক বিষয়, অনেক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল মানে ডিপ্লোমেসির একটা বিষয় থাকে যে সিক্রেসি বলতে একটা কথা থাকে, ঠিক আছে, গোপনীয়তা মেনটেন করা হয়। অনেক কথা হয়, দেখবেন যে প্রেসের সামনে এক কথা হচ্ছে, বাইরে আরেক কথা হচ্ছে, ঠিক আছে। প্রেসের কথাটা যে একদম সত্য কথা তা না, ঠিক আছে। আমার ধারণা আপনি যেটা বলছিলেন যে পলের কোনো অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই আছে, কোনো কিছু ইঙ্গিত, কোনো মার্কিন প্রশাসনের কোনো ইচ্ছা, তাদের মানে রাজনৈতিক ইচ্ছা, ঠিক আছে, দক্ষিণ এশিয়াকে তারা কোন দৃষ্টিতে দেখছেন সেটা হয়তো বা উনি ব্যাখ্যা করে যাবেন সরকারের কাছে, আমার তাই ধারণা। একেবারে আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বের সাথে তিনি যোগাযোগ করতে পারেন এই ঢাকা সফরকালে? না, এটা হলো কি, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। এখন একটা উনি হিজ সিনিয়র ডিপ্লোম্যাট, উনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী, উনি ইচ্ছা করলে এটা পারেন না, যেহেতু অর্গানাইজেশনটা এখনও তাদের কার্যক্রমটা উইথড্র করে নাই গভর্নমেন্ট। যে তাদের যদি কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র করতো, তাহলে উনি হয়তো বা এখানে যে মার্কিন দূতাবাস আছে, তারা তাদের কিছু লোকজন বলতে পারতো যে ঠিক আছে, এখানে আওয়ামী লীগের নেতা কারা আছে, যেমন এখানে সাবের হোসেন চৌধুরী থেকে অন্যান্য যারা একটু মোটামুটি আনাচে কানাচে আছে, কথাবার্তা বলে, ওদের সাথে হয়তো বা কথাবার্তা বলতে পারতো। কিন্তু কূটনৈতিক স্বার্থে কিংবা বাংলাদেশের এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইচ্ছা করলে কিন্তু মার্কিন প্রশাসন ওনাদের সাথে বৈঠক করতে পারে না বাংলাদেশে। হ্যাঁ, এটা হতে পারে যে পল কাপুর যদি আবার দিল্লি যায়, আমি জানি না ওনার পরবর্তী অ্যাসাইনমেন্টটা কোথায়, তাহলে হয়তো বা ওখানে শেখ হাসিনা রয়েছেন, তারপরে আমাদের অনেকগুলো ওদের যে মন্ত্রীরা যারা চলে গেছে, পালিয়ে চলে গেছে, ওদের সাথে হয়তো বা ওখানে কোনো আলোচনার সুযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল নর্মসের মধ্যে ঠিক পড়ে না। আরেকটা বিষয় আলাপ করি, এই যে পল কাপুর হচ্ছেন দক্ষিণ এশিয়া, ওনার যে বাংলাদেশের রাজনীতিতে এই আমেরিকার একটা প্রভাব ছিল গত সরকার পরিবর্তন, সঙ্গত কারণে এই যে ব্যালেন্স করা, বাংলাদেশের রাজনীতি এখন ব্যালেন্সিং বলা হচ্ছে যে শক্তিশালী বিরোধী দলের অভাব, যদিও সংসদে একটি বিরোধী দল গিয়েছে, এটা নিয়েও আলোচনা আছে, কিন্তু মূল রাজনীতির যে ধারাটা আওয়ামী লীগ এবং বিএনপি, এন্টা আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, এই এন্টা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নেই। তো এইটার ক্ষেত্রে আমি যে প্রশ্ন আপনাকে করলাম যে আওয়ামী লীগ নেতাদের সাথে তিনি যোগাযোগের নানাভাবে শোনা যাচ্ছে তিনি হয়তো সকল রাজনৈতিক দলের সঙ্গেই একটু কথা বলবেন। আমি ওনার কর্মসূচিটা ঠিক জানি না মিস্টার পল কাপুরের। এমনটা আওয়ামী লীগের সাথে দৃশ্যমান যেহেতু নেতারা নাই, সেই ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব আমি ঠিক জানি না। তবে আমেরিকান এমবাসি চাইলে, যেহেতু ওনাদের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা কোনো না কোনো কানেক্টিভিটি তৈরি করে কথা বলতে পারেন হয়তোবা। আমি ঠিক এই বিষয়ে আমার ধারণা কম। একেবারে
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম ইরান, এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনীতিতে পল কাপুরের উপস্থিতি কী বার্তা দিচ্ছে এই নিয়ে আমরা শুনছিলাম। আগামীকাল যথারীতি আবার আপনাদের সামনে আসবে সন্ধ্যা 7টায়। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, দেখছেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যথারীতি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।